ও গানলা আরেকটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই ও গানলা। যুগে যুগে শিল্পীরা চেষ্টা করেছেন পৃথিবীর রং রূপ ঐশ্বর্যকে তাদের নানান মাধ্যমে ধরে রাখা। কখনো শিল্পী তুলির আঁচড়ে, কখনো সুরের মূর্ছনায়, কিংবা কখনো কণ্ঠশিল্পী সুরের জাদুতে। তো যে সুরের জাদুকররা, তাদেরকে নিয়েই আমাদের এই অনুষ্ঠান গানওয়ালা। তো গানওয়ালা অনুষ্ঠানে আজকে আমরা এসেছি আরেকজন সুরের জাদুকরের কাছে। আমাদের অত্যন্ত পরিচিত এবং ভালোবাসার একজন মানুষ, আপনারা সবাই তাকে চেনেন, যিনি একাধারে একজন কণ্ঠশিল্পী, গীতিকার এবং সুরকার। তো তার একেবারে বাসার খুব কাছে চলে এসেছি আমরা, দাঁড়িয়ে আছি তার ঠিক দরজার বাইরে। তিনি জানতেন আজকে আমরা আসব, কিন্তু শুধু আমি আসব, আমি যে সাথে দর্শকদেরকে নিয়ে আসবো সেটা তিনি জানতেন না। তো একটা ছোট্ট সারপ্রাইজ তার জন্য, চলুন তাকে আগে বের করে আনা যাক বাড়ি থেকে, তারপরে চলবে আড্ডা, গান। প্রস্তুত আমাদের জন্য আসছেন। বাসায় আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ কথা হয়েছে শিল্পী বাসায় থাকবেন। তো গানওয়ালার সাথে গান ঠিকই হবে, আজকে আলাপও হবে, একটু ওয়েট করতে হবে। দর্শক, ভয় পাওয়ার কোনো কারণ নেই, শিল্পী জানতেন আমাদের গানওয়ালা কিন্তু বাসায় আছেন এখন, হয়তো একটু সময় হচ্ছে, কিন্তু আজকে গানও হবে যেভাবে বলেছিলাম, তার সাথে কথা হবে। তো আপনাদের সাথে যা যা প্রতিজ্ঞা ছিল আমার সবই হবে, একটু হয়তো সময় নিচ্ছে, একটু ধৈর্য ধরতে হবে। দাদা, কি খবর? হ্যাঁ, এই তো শেষমেশ তোমার আশা হলো। হ্যাঁ, সরি একটু দেরি হয়ে গেল, ট্রাফিক ছিল রাস্তায়। কিছু বলার নেই। আমি কিন্তু একা আসিনি, মানে কাউকে দেখতে পাচ্ছ না, এইদিকে দেখো, আমাদের সাথে আমাদের সব দর্শকদেরকে নিয়ে এসেছি। তো গানওয়ালা সঞ্জয় দে সব রহস্যের উন্মোচন এইমাত্র ঘটে গেল। তো তার সাথে গান হবে, কথা হবে, যেরকম বলেছিলাম। তো সঞ্জয় দা, কিন্তু আমার কাছে তো রহস্যটা রহস্যই থেকে গেল। কোনটা? পুরো ব্যাপারের চমকটা। হ্যাঁ, তাহলে আমরা কি ভিতরে যাচ্ছি আড্ডা দিতে? ওয়েল, আড্ডা তাহলে আমরা উপরে একটা ওই টেরেস আছে, আচ্ছা, আমরা সেখানে একটু কি আড্ডা দিতে পারি। চলো। অবশ্য একটু মেঘলা মেঘলা, হ্যাঁ, বুঝতে পারছো আকাশের। দাঁড়া, আমি একটা জ্যাকেট নিয়ে নিই। ওকে, তুই আসছি। তো দর্শক, সঞ্জয় দে কিছুক্ষণের মধ্যে বের হয়ে আসবেন। আমরা আজকে যাব উপরে, একটা চমৎকার ওয়েদার। এই প্রথম আমার মনে হয় অনুষ্ঠানে আমরা আউটডোর শুটিংয়ে যাচ্ছি, যেখানে বাইরে, বাসার বাইরে তার লিভিং রুমটা আজকে হবে আমাদের তার ছাদ। তো সেখানে বসে আড্ডা, গান সবই হবে, আর সাথে থাকবে আমাদের চমৎকার নেচার আমাদের চারপাশে। তো সবাইকে নিয়ে উপভোগ করব। বলো, সারপ্রাইজটা কেমন হলো? আমি তো সত্যি সত্যি মানে একেবারে চমকে গেছি। তো ব্যাপারটা ছিল এমন যে আমি তো তোমাকে বললাম যে আসবো, এমনি বাসায় যেরকম আসি সবসময়ের মতো আসবো, বসবো, একটু কথাবার্তা হবে, গান টান হয় যেরকম। তুমি এটা নিশ্চয়ই ভাবনি না? একেবারে ভাবিনি, এটা তো মানে একদম দুম করে। কিন্তু তোমার জন্য নতুন কিছু না এটা, টেলিভিশন বা স্টেজ, ক্যামেরা কোনো ব্যাপারই না। তো কিন্তু আমি জানি হঠাৎ করে, মানে সেই জন্য আমার মনে হয় যে দর্শকের সবার পক্ষ থেকে আমরা একটু ক্ষমা চেয়ে নিই, কারণ শিল্পীকে হঠাৎ করে একটু অপ্রস্তুত অবস্থায় ফেলা। যাই হোক, মাঝে মাঝে কিন্তু অপ্রস্তুত তো ভালোও লাগে, বুঝতে পেরেছো, তবে এইটা নয়। তো সঞ্জয় দা, আমি তোমার সাথে অনেক দিন ধরে আমরা একসাথে আছি, গান করছি, বিভিন্ন অনুষ্ঠানেও একসাথে করেছি। তুমি অনেক দিন ইংল্যান্ডে। তো সঙ্গীতের তুমি যখন শুরু করলে এখানে এসে, যে একটা নতুন পরিবেশ, কলকাতা থেকে যখন তুমি সেখানের গানের পরিবেশ অন্যরকম, তো সেখান থেকে যখন এখানে এলে পার্থক্য তো তুমি অনেক অনুভব করেছো নিশ্চয়ই। তো সেই জায়গায় কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিলে, বা তোমার অনুভূতি কী ছিল শুরুতে? সেটা তো আমি বলবো, কিন্তু তার আগে আমাকে মূল কথা বলতে হবে। তুমি আমাকে বলেছিলে আজকে আসবে, দ্যাট ইজ ট্রু, কিন্তু তুমি তো এই সবের কথা তো কিছু বলোইনি। আর এই যে সারাক্ষণ যে অপেক্ষা করলাম,
আমার সত্যি সত্যি সমস্ত কাজগুলো যেগুলো ভেবে রেখেছিলাম একটা দিনে, তো বুঝতেই পারছো সারাদিনে একটা কাজটা তো থাকে, আমার হঠাৎ একটা মনে পড়ে যাচ্ছে যে এইটা হচ্ছে প্রাসঙ্গিক, বুঝেছো? হঠাৎ করে একটা গান মনে হলো যে সারাদিন তোমায় ভেবে হলো না। আমার মনে হয় একটা কাজ করি, গানটা যখন করছো, এত সুন্দর একটা গান, আমার খুব পছন্দের গান, দর্শকরা আছে সাথে, আমার মনে হয় ওদের জন্য পুরো গানটা করে দাও একটু, লোভ সামলাতে পারলাম না। বেশ। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথায় গেল আজ। সারাদিন তোমায় ভেবে, সারাদিন গাছের ছায়ায় উদাসী দুপুর কেটেছে, সারাদিন গাছের ছায়ায় উদাসী দুপুর কেটেছে, যা শুনে ভেবেছি এসেছো, সে শুধু পাতারি আওয়াজ। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথায় গেল আজ। সারাদিন তোমায় ভেবে। হাওয়ারা হঠাৎ এসে জানালো তুমি তো আমার কাছে আসবে না, হাওয়ারা হঠাৎ এসে জানালো তুমি তো আমার কাছে আসবে না, একই হৃদয় হয়ে ভাসবে না, তবে কি একাই থাকবো, তবে কি আমার কেউ নেই, তবে কি একাই থাকবো, তবে কি আমার কেউ নেই। সারাদিন যেমন কেটেছে তেমনি কি যাবে গো সাঁঝ। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া। বা সবসময় মতো আমার কিছু বলার নেই সঞ্জয় দা। এখন এটা কি তুমি বলবো যে একটা প্রতিশোধের মতো হয়ে গেল? আমি এসে সারপ্রাইজ দিলাম, এখন তুমি আমাকে সারপ্রাইজ দিলে এই গানটা দিয়ে। আচ্ছা, আমরা কথায় ফিরে যাই। যেটা আমি বলছিলাম যে তোমার ওই যে পার্থক্যটা, একটা সাংস্কৃতিক অঙ্গনের যে পার্থক্যটা, চর্চার যে পার্থক্য, সঙ্গীতের বলো সব দিক থেকে, সেটার সাথে খাপ খাইয়ে নিলে কি করে, বা নিজেকে কিভাবে তুমি চিন্তা করলে যে এর মাঝেও তুমি চর্চা করবে এবং যে লেভেলে তুমি চর্চা করে এসছো সেখানে তুমি সেটা বজায় রাখবে, কি করে ভাবলে? বিষয়টা হলো কি জানো তো, সেটা যে কোনো দেশ হতো না কেন সেখানে কিন্তু আমি ওইভাবেই খাপ খাইয়ে নিতাম। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। রহস্যটা কি? রহস্যটা হচ্ছে এটাই। এটা কি শুধু তোমার ব্যাপারে নাকি যে কোনো শিল্পীরই হওয়া উচিত? আমার মনে হয় যে কোনো শিল্পী শুধু নয়, যে কোনো শিল্পী মানসিকতা, মাধ্যম একটা এমন একটা বড় কথা। কারণ হচ্ছে যে দেখো, মানুষ যেখানেই যায় না কেন সেখানকার পরিবেশ অনুযায়ী তাকে নিজেকে গড়ে পিঠে নিতে হয়, না হলে তুমি কোনো মতেই সেই জিনিসটা তো ফিরে পাবে না। অ্যাডাপ্টেবিলিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাডাপ্টেবিলিটি দরকারি সবসময়। আর ধরো আমি একটা শুধু কথা ভাবলাম কি, যদিও আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি অন্য কোনো দেশে থাকবো। আচ্ছা, এটাই আমার বারবার মনে হতো।
কিন্তু কখনো এখানে শুধু ভাবুনি না। যে এটা ইংল্যান্ডই হতে হবে, যে না না না, সেটা যে কোনো ইউরোপ হতে পারে, আমেরিকা হতে পারে, যে কোনো দেশই হতে পারে। তো যে কোনো দেশে কিন্তু আমি- রবীন্দ্র ভারতীতে পড়লে রবীন্দ্রসঙ্গীতই তোমার কিন্তু মূল, আমি বলবো যে যেটা তোমার মূল মাধ্যম গানের ক্ষেত্রে। তো সেখানে থেকে সে ধরনের একটা সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড থেকে তুমি কি করে ভাবলে যে এরকম পাশ্চাত্যের বা ওয়েস্টার্ন কালচারের মধ্যে তুমি থাকবে? এটার অনুপ্রেরণাটা কি ছিল, কেন ভেবেছিলে তুমি, কি টেনেছিল আমার তোমাকে? আমার আমার মূল বিষয়টা তো ছিল রবীন্দ্রসঙ্গীত, আচ্ছা, এবং রবীন্দ্রনাথকে বিশ্বায়ন করা অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। ভালো বলেছো। তো আমি নতুন কিছু করছি না, আমার কাজটা একটাই ভাবলাম যে আমি নতুন প্রজন্মকে একটু অনুপ্রেরণা দেব। আর রবীন্দ্রনাথের বিশ্বায়ন যদি বলি, সেটা তো আসলে তোমার শ্রোতা বা শ্রোতারা করেনি, সে নিজেও অনুপ্রাণিত। তার অনেক গান, সব গানই সব জায়গা থেকে, অনেক জায়গা থেকে, পাশ্চাত্যের বিভিন্ন সঙ্গীত থেকে অনুপ্রাণিত। ক্লাসিক্যাল হতে পারে, ট্রেডিশনাল সং, তুমি নিজেও জানো হয়তো অনেক গান, তোমাকে তো বললে তুমি এখনই শোনাতে পারো আমাকে অনেকগুলো। একদম। তো এটা খুব ভালো একটা প্রাসঙ্গিক কথা বলেছো তুমি। কিন্তু শুরুতে যে হয় না যে একটা কালচারাল যে একটা গ্যাপ, এই যে একটা ধাক্কা লাগে, তো সেটার সাথে না, তোমার তুমি যখন ওইটা ভেবে ফেলবে হুম। যে আমি এখানে নতুন প্রজন্মকে আমি গান মানে বা ভারতীয় সঙ্গীত সম্পর্কে একটা রূপরেখা দিতে চাই, একটা ধারণা দিতে চাই, তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রসঙ্গীত, তার সঙ্গে সঙ্গে বাংলা গান। তুমি তো জানোই যে আমি মানে অনেক অজস্র বাংলা গান আমার জানা। হ্যাঁ, নিশ্চয়ই। তো কণ্ঠস্থ ঠোঁটস্থ থাকে। হ্যাঁ, তুমি যে কোনো একজন শিল্পীর, বাংলার কোনো একজন শিল্পীর নাম বলো, আমি গেয়ে দিতে পারি। তো এই গানগুলো যদি একেবারে না গাওয়া হয়, যদি চর্চাই না করা হয়, তাহলে তো এই গানগুলো একেবারে ওই সেই আর্কাইভে থেকে যাবে। সেই ভাবনা থেকে কি তোমার নিয়ম কিংবা রবিকার সৃষ্টি? একেবারে রবিকার কথা আগে বলতে হয় যে রবিকা কিন্তু আমার অনেক দিন আগের সৃষ্টি। সেটা আমি কলকাতাতে আজ থেকে 25 বছর আগে রবিকা তৈরি করেছিলাম। মানে যখন তুমি রবীন্দ্র ভারতী থেকে জাস্ট বেরিয়েছি, আচ্ছা, হ্যাঁ, তারপরে আমি তৈরি করেছিলাম রবিকা। তো সেখানে অনেক ছাত্রছাত্রী ছিল, আর আমরা কি করতাম যে আমাদের অনুষ্ঠানের এক একটা সুন্দর নামকরণও ছিল, এবং বিষয়বস্তুটা খুব অদ্ভুত, বুঝলে। আচ্ছা। এটা তোমাকে একটা প্রসঙ্গে বলি, তোমার ভালো লাগবে জানতে, যে পয়লা বৈশাখের দিন আমরা করতাম বৈশাখ প্রভাতী। বাহ, দেখো, মানে কনসেপ্টটা এরকম ছিল, নতুন সূর্য উদয় হচ্ছে আর আমরা একেবারে খোলা জায়গাতে, চর্চা তো রবীন্দ্রসঙ্গীতই না সব? রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হলো, আচ্ছা, তারপরে হয়তো একেবারে ধরো রাগ বিভাস হচ্ছে, পিওর ক্লাসিক্যাল গাইছে কোনো একজন, তার সঙ্গে অ্যামালগামেশন, বুঝেছো, এইগুলো চলতে থাকলো। তো এরকম হয়েছে যে সূর্য উঠছে আর আমরা ঠিক সেই সময়টাকে এ করে নব আনন্দে জাগো, সব ছেলেমেয়েরা একসঙ্গে গিয়ে উঠছে। তুমি কি সেই মডেলটা, রবিকার যে মডেলটা ছিল, সেটাকে কি সরাসরি এখানে ট্রান্সপোজ করলে নাকি? দেখো, পুরোটা আমার তো মধ্যে ওটা বসেই আছে, ওটাকেই চেষ্টা করেছি। লিমিটেশনস তো আছে। লিমিটেশনস তো আছেই, কারণ সবচেয়ে বড় একটা কি জানো, যে আমাকে ওখানে ধরো যে আমি ছেলে মেয়েদেরকে দিয়ে গানগুলো শেখাতাম, ওরা তো ওদের ভাষার জন্য কোনো প্রতিকূলতা কখনো তো আমাকে ফেস করতে হয়নি। নিশ্চয়ই। যে কোনো শব্দ, যে কোনো কিছুই ওরা তাড়াতাড়ি করে বলে ফেলছে, অর্থ, উচ্চারণ, সব উচ্চারণগুলো খুব তাড়াতাড়ি করে ফেলছে। কিন্তু এখানে যেটা সবচেয়ে বড় একটা অন্তরায়, সবচেয়ে বড় একটা বাধা এটা তৈরি করেছে। কিন্তু তবুও আমার এখানে যে রবিকার ছাত্রছাত্রীরা, তারা সবাই রবীন্দ্রনাথের একটা কঠিনতম গান নমযন্ত্র নমযন্ত্র, ওটা একদম নির্ভুল উচ্চারণে ওরা সবাই গাইতে লাইন পারে। একটু শোনাও আমাদেরকে। এটা তো তুমি এখন আমাকে মুশকিলে ফেলছো। তবে তোমাকে এটাও বলে দিই, শুরুটা যেটা করেছিলাম প্রথমে দেখো, কিন্তু আমি কিন্তু একটা নমযন্ত্র সুবিধাজনক জায়গায় আমি আক্রমণ করার সুবিধা যা চাই সেটাই মানে চাইবো, এটা তুমি করছো। এটা কিরকম জানো, এই যে বক্সাররা যেমন করে না, সমস্ত কিছু পরে টরে ফেলে এবার আক্রমণ শুধু আছে করছে, ডিফেন্সিভ, সামনে শুধু ধরে ধরে মারো আমার দুটো আচ্ছা আর কিছু। হ্যাঁ, তো এটাও ইন্টারেস্টিং। কিন্তু আমি যে কথাটা বলছিলাম, যে এইটা নমযন্ত্র দিয়ে ওদেরকে শুরু করাতে পারিনি প্রথমে, কারণ এটা খুবই শক্ত শব্দগুলো। তো আমি শুরু করেছিলাম খরবায়ু বয় বেগে। আচ্ছা, হ্যাঁ, এই যে শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয়ে তো তরণীর ক্রন্দন শঙ্কার, বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আজ তাইও।
হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। তো বাচ্চাদের ইন্টারেস্টটা হচ্ছে যে, আমি দেখেছি এটা খুব মজাদার ব্যাপার, বুঝেছো? এই শৃঙ্খলে বারবার যখন গাইছে তখন হয়তো গুনগুন করে শৃঙ্খলে বারবার ঝন ঝন ঝন, কিন্তু যেই আসছে হাই মারো মারো টান, বুঝেছো? তাদের চোখ মুখ একেবারে উজ্জ্বল এখান থেকে হয়ে একটা প্রাসঙ্গিক প্রশ্ন করি, একজন শিল্পী যখন শিক্ষক হন অথবা ইনস্ট্রাক্টর হন অথবা গুরু বলতে পারো, যদিও পার্থক্য আছে, বিশেষ করে অবশ্যই, ইন্ডিয়াতে তো একটার সঙ্গে ব্যাপারটা অনেক আলাদা করে দেখা হয়, তো তখনের যে পার্সোনালিটি, ব্যক্তিত্বটা, কিভাবে এই দুটোর মধ্যে পার্থক্য কীরকম, বা তুমি সেটাকে ফিল করো একইভাবে যখন নিজেকে স্টেজে একজন শিল্পী হিসাবে যখন তুমি গান করছো, কিন্তু সেটা তোমার জন্য খুব সহজ, শব্দ বলো, সুর, ছন্দ, কিন্তু সেই জিনিসটা আরেকজনের মাঝখানে বা আরেকজনের মাঝে তুমি প্রতিস্থাপন করছো এবং সে তাকে তার বোধগম্য করে তোলা। আসলে কি এই জানো, কাজটা- দুটো মনন, দুটো সত্তা। আমি নিজেকেই যদি বিশ্লেষণ করি, যখন আমি স্টেজে, তখন আমি বেশি ফোকাস কোন দিকে, অডিয়েন্স, আমি কিভাবে গানটাকে পরিবেশন করব, তার সঙ্গে প্রাসঙ্গিক যে কথোপকথনগুলো, কিভাবে আমি কোনগুলো ব্যবহার করব, কোনটা গানের সঙ্গে ভীষণভাবে প্রাসঙ্গিক হয়, এইগুলো তখন ভাবতে হয়। সুতরাং ব্যাপারটাই টোটালি আলাদা। আবার যখন আমি ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে বসেছি, তখন আমি কিন্তু তখন ভাবছি অন্য কথা, যে কি করে আমি ওদের অন্তরে প্রবেশ করতে পারবো এবং গানকেও কি করে প্রবেশ এই করাতে ভিশনটা পারবো। কি তোমার ছিল যখন তুমি বেরিয়ে আসছো রবীন্দ্র ভারতী থেকে? তখন কি ভেবেছিলে যে এরকম ভাবে তোমার সত্তাটাকে এরকম ভাগ করতে হবে? কারণ দুটো কিন্তু আলাদা একটা ব্যাপার। সঙ্গীতের সাথে আছো ঠিকই তুমি। হ্যাঁ, তবে আমি ছোটবেলা থেকে তখন কিন্তু আমি গান শেখানোর কথা তো ভাবতাম না, আমি ভাবতাম যে গান গাইবো। আর আমার কীরকম জানো তো, এটা তো আজকে এই আড্ডা দিতে দিতে কথা বলছি বলেই ভাল লাগছে, এইগুলো হয়তো অন্য কোনো সময় কোনো জায়গায় এগুলো বলা হয় বলবো না। না বা বলা হয়নি। আমি ছোটবেলা থেকে রেডিও শুনতাম, তো রেডিওতে যখন শুনতাম যে নানা শিল্পীরা এসে গান গাইছেন, ধরো কিশোর কুমার, আশা ভোসলে, হেমন্ত মুখার্জি, মান্না দে, এদের গান শুনে শুনে ছোটবেলা থেকে যখন বড় হচ্ছি, তখন ভাবতাম কি ওরা তো রেডিওতে আসেন, এসে গান করছেন, হ্যাঁ, আর সেটা একটা দারুণ রূপকথার জগৎ। তা আমি চোখ বন্ধ করলেই ওইখানে ভাবতাম। আমার কাছে কিন্তু তখন অন্য কোনো জায়গার কথা ভাবতাম না, অন্য কোনো পরিবেশের কথা ভাবতাম না, শুধু ভাবতাম যে আমি রেডিও স্টেশনে গেছি, আকাশবাণী গেছি, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মাইক্রোফোনের সামনে গান গাইছি খুব মজা করে করে। এইটাই ছিল ছোটবেলার কল্পনা আমার, একেবারে ওইখানেই ভাবনা চিন্তা। সেই সময়কার যে গানগুলো শুনতে তুমি, তখন কি ধরনের গান পছন্দ হতো বা কি ধরনের গান গাইতে ইচ্ছে হতো তখন? তো এটা কোন সময়ের কথা বলছো? রবীন্দ্র ভারতীরও আগে? রবীন্দ্র ভারতীরও আগে, যখন আমি স্কুল লাইফ। হ্যাঁ, তো সেই সময় কোন ধরনের গান টানতো বেশি? তখন আমাকে হেমন্ত মুখোপাধ্যায়ের গান, যেগুলো আধুনিক গান বিশেষ করে, খুবই টানতো। মান্না দের গান, ভূপেন হাজারিকার গান, শ্যামল মিত্রের গান। তোমাকে যদি বলি সেই সময়ের স্মৃতি থেকে, হ্যাঁ, মানে কোনো গান খুব বেশি মনে পড়ে এরকম একটা গান যদি এখন গাইতে বলি, হ্যাঁ, হ্যাঁ, তাহলে দর্শক আমার মনে হয় একটা গান শুনে নিতে পারি। আমি আসলে ফাঁক খুঁজছিলাম কথার ফাঁকে ফাঁকে কখন আরেকটা বেশি গান শোনা যায়, তো একটা সময় চলে এসছে, সঞ্জয় দাও আমাদের সাথে রাজি হয়েছেন আরেকটা গান করার জন্য। গানটা শুনে নিই একটু, তাহলে এই গানটা আমার জন্য, আমাদের সবার জন্য একটু করে দাও তুমি। তাহলে কি গান শোনাই বলো? ওই সময়কার গানের মধ্যে আসলে কি জানো তো, তুমি যে কথাটা বললে, এই গানের ওই সময়কার গান বললেই মাথার মধ্যে ভিড় করে এতগুলো গান চলে আসে, সেগুলো নামও চলে আসে না? একদম তাই। সেখান থেকে একটা গানকে তুলে বের করে নিয়ে আসাটা খুব মুশকিল হয়। তবুও আমাকে যিনি খুব বেশি করে উৎসাহিত করেছেন ছোটবেলায়, ভূপেন হাজারিকা। আচ্ছা, তার একটা গান ছিল, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়,
হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আজ ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে, যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয় রে ছুটে আয়, আজ ভালোবাসার পান্না হিরে কুড়িয়ে নিতে আয়, আজ ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আজ ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের বাঁকে নেই কো আপন পর, সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের বাঁকে নেই কো আপন পর। কি আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসাব কষে জীবন ভরে কি, যত পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয় রে ছুটে আয়, আজ ভালোবাসার পান্না হিরে কুড়িয়ে নিতে আয়, আজ ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। বাহ, সঞ্জয় দা অসংখ্য ধন্যবাদ। সব সময়ের মতো আমি বলি যে আর দর্শক আমার সাথে একমত হবেন যে প্রতিটা গান চমৎকার আর এত ভ্যারিয়েশন তার গানের ক্ষেত্রে। তো আমার মনে হয় কথা গান সবগুলো মিলিয়েই আমাদেরকে আজকে যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব। তো আমরা ফিরছি একটা ছোট্ট বিরতি নিয়ে, বিরতির পরে এসে আবারও কথা হবে, আরও অনেক কিছু জানার আছে, তার অভিজ্ঞতা, তার টুকরো টুকরো স্মৃতি থেকে তাকে জানার চেষ্টা করব। তো কেউ কোথাও যাবেন না, সবার সাথে দেখা হচ্ছে একটা ছোট্ট বিরতির পরে। ও গানলা ঘুম থেকে ওঠার জন্য তোমার কথা কি আমি ভাবলাম যে এত ক্যাজুয়ালি করতে করতে হাই উঠলো। তুমি এমন জায়গায় আজকে এমন সময় আসলে যে এখন ঘুমানোর সময় পাইনি। শুধু দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গানবালা অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতির পরে। যারা আমাদের সাথে ইতিমধ্যে ছিলেন সবাইকে শুভেচ্ছা, এবং যারা এখন যোগ দিয়েছেন তাদের জন্য জানাই যে আজকের গানওয়ালা যিনি আমাদের সাথে আছেন অত্যন্ত সুপরিচিত একজন শিল্পী, একাধারে তিনি সুরকার, গায়ক এবং গীতিকারও বটে। আমাদের সবসময় একজন পছন্দের মানুষ শিল্পী সঞ্জয় দে। তো আবারও তার সাথে আলাপ শুরু করি, কিছু গান হবে, কথা হবে আপনারা জানেন যে এখন এই ব্রেকেই আমাদের অনুষ্ঠান হয়তো এখান থেকে আমরা শেষ করব। তো যতটুকু পারি গান শোনার চেষ্টা করব এবং কথা হবে, এবং আপনাদের চেষ্টা করব আপনাদের হয়ে সবসময় যেটা আমি চেষ্টা করি যে কিছু জানার যে ইচ্ছে আপনাদের আছে কিছু ব্যাপারে, সেই প্রশ্নগুলো আমি যাতে করতে পারি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি যাই সঞ্জয়দার কাছে। সঞ্জয়দা, একটা ব্যাপার যে বারবার আমি ফিরে যাচ্ছি, কারণ আমরা যারাই ধরো আগে অন্য একটা দেশে ছিলাম, যারা বেড়ে উঠেছি অন্য একটা দেশে, আমার ক্ষেত্রেও যেটা, আমি বাংলাদেশে বড় হয়েছি অনেকটা সময়, তো মাঝে মাঝে কিছু কিছু জিনিস স্মৃতিতে নাড়া দেয়। তো তোমার যখন বড় হচ্ছে ইউনিভার্সিটির লাইফটা, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির লাইফটা খুব অনেক কিছুই থাকে, দেখা যায় অনেকের ক্ষেত্রে প্রেম, বিরহ, আনন্দ, বেদনা অনেক কিছুই থাকে সেখানে। তো তোমার সেই ধরনের কোনো স্মৃতি কি আছে যেটা এখনও তোমার মাঝে মাঝে, হয়তো দেখো আকাশ মেঘলা দেখলে একটা কিছু মনে পড়ে, কিন্তু কোনো একটা দিনের স্মৃতি, হ্যাঁ অবশ্যই গধূলির সময় আবার অনেক সময় মনে হয় যে কোনো একটা সুর, কোনো একটা গান। তো তোমার ক্ষেত্রে কি এরকম হয়? হ্যাঁ, এরকম বহু গান আমার ওরকমভাবে মানে একেবারে আমি ওই সময়টাতে ফিরে গেছি, এখনও বোধহয় ফিরে যাব। কোনো কোনো গান এমন আছে, যেমন কফি হাউস নামটা সবাই শুনেছে, তাই না? যে কলকাতায় এটা যে খুব বিখ্যাত একটা জায়গা,
কিন্তু অনেকের তো সেখানে যাওয়ার সৌভাগ্য হয়নি, দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু ফেসবুকের যুগে কিন্তু ছবিটা দেখেছি, আমি দেখেছি ছবিটা দেখেছো? এখন তো দেখায় হ্যাঁ, সেই হ্যাঁ। মানুষগুলোকে হয়তো আর বেশি ভালো থাকে, অনেকেই নেই। ছবিটা দেখেছো, কিন্তু আমরা ওখানে আড্ডা দিতাম, বুঝেছো? এরকম কলেজ থেকে তোমাদের কি মাঝখানে- রবীন্দ্রভারতীতে এরকম কফি হাউসের মতো, মানে সেরকম না কিন্তু অনেক সময় থাকে না যে একটা টং এর দোকান বা সেরকম যেখানে বসে সবাই একটু রবীন্দ্রভারতীতে বেশিরভাগ আড্ডা কিরম হতো যেন ওই খোলা মাঠটাতে, ওখানে সবাই বসে আছি আমরা। হ্যাঁ, রবীন্দ্রভারতী হচ্ছে যে জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা। কফি তো নিশ্চয়ই হতো না, চা চলতো নিশ্চয়ই না? কারণ কফির ব্যাপারটা একটা সময় আমাদের যেটা আমি একটা আবার একটা কথা বলতে জানো তো? কি যেন চা কিন্তু কাঠ হবে, হ্যাঁ, একটাকে দুটো হবে, এসব অনেক ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, বুঝেছো? একটা চাকে দুটো কাঠ হবে, এসব অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। স্টুডেন্ট লাইফের পয়সা বাঁচানোর একটা ব্যাপার না? কিন্তু আমার এই দিক থেকে একটা অসুবিধা ছিল কি, আমি কোনোদিনই চায়েতে অভ্যস্ত হইনি, কফিতে অভ্যস্ত হইনি। আচ্ছা, কেন সেটা মানে কোনোদিন খাবার আসলে আমি এটা একটা চেষ্টা করেছি বলতে পারো, যে কোনো একটা বিষয় যেন না থাকে, কোনো একটা দ্রব্য যেন না থাকে যেটা আমাকে অধিকার করে ফেলবে। আসক্তি এই কোনো আসক্তি থেকে আমি নিজেকে যেন, সমস্ত আসক্তি থেকে যেন নিজেকে মুক্ত করে রাখতে পারি, এটা একটা সাধনা বলতে পারো। তো তাই জন্য আমি কোনো সময় ভাবিনি যে তাহলে এমন কোনো কিছুই নেই অ্যাকচুয়ালি তাই। গান ছাড়া। ওই জন্য আমি আসছি, আমি কমা দিয়েছি, কখনো দাড়ি দিইনি। তবে কথাটা তো কমা দাড়িটা তো বোঝানো যায় না। আমি ভাবছিলাম, তো তুমি কফি হাউসের কথা বললে, তোমার কি নিশ্চয়ই তোমার তো জানা আছে, আমি শুনেছি তুমি গেছো। আমার মনে হয় দর্শক কফি হাউসের আড্ডা, সে গানটা একটু শুনে নিলে কেমন হয়? কারণ একটা জনপ্রিয় গান, আর সঞ্জয় দার কণ্ঠে চমৎকার হয় গানটা। আমার মনে হয় আমাদের জন্য গানটা করে দাও তুমি। সেটা ঠিক আছে, কিন্তু দর্শকদের এটাও জানানো উচিত, তুমি আমাকে বলেছিলে যে আড্ডা হবে, কিন্তু এটা তো গাড্ডায় ফেলছো। এটা গানযুক্ত আড্ডা হলে ব্যাপারটা গাড্ডায় ফেলা হয়, আর উইদাউট মিউজিশিয়ানস, উইদাউট কিছু। তুমি গান গাইবে আর আমি কফিটা খেয়ে নিই আড্ডায়। তাহলে আমাদের জন্য গানটা। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা, ঘুমিয়ে আছে সে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে, পাগলা গারদে আছে রমারা। অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। হায়, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আজ আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই ৩-৪ ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলতো, কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। একটা টেবিলে সেই ৩-৪ ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলতো, কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। ৪টেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে ৭:৩০টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই
আজ আর নেই। লা 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 লা। কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দাম তার। কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দাম তার। অফিসের সোশ্যালে অ্যামেচার নাটকে রমা রায় অভিনয় করত, কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। লা 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 লা। সেই ৭ জুন নেই আজ, টেবিলটা তবু আছে, ৭টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালিনী। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল, কতজন আসবে, কফি হাউসটাই শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। লা 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 লা। চমৎকার, সবসময়ের মতো। একটা প্রশ্ন আসে, যদিও তোমার গান শুনতে গিয়ে আমি সেটা কিন্তু আসলে ফেস করিনি, একেবারে অনেস্টলি বলছি। কারণ কি, আমার কাছে মনে হচ্ছিল আচ্ছা রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রনাথের কবিতা বা পৃথিবীর যে কোনো সাহিত্যকে যদি তুমি অন্য ভাষায় অনুদিত করো, এভরিথিং গেটস লস্ট ইন ট্রান্সলেশন, আমার কাছে মনে হয়। বিষয়টা দেখো, আমার শুধু একটাই কথা মনে হয় যে যারা জল রঙে ছবি আঁকেন তাদেরও তো ইচ্ছে করে তেল রঙে ছবি আঁকতে, তাই না? তো এগুলো চলতেই থাকবে। আর প্রলোভনকে আটকানোটা খুব মুশকিল হয় যদি তার মধ্যে থাকেই নানা বিষয়। যেমন দেখো, লোকসঙ্গীত একটা একেবারে আলাদা বিষয়। লোকসঙ্গীতের মধ্যেও নানা বিভাজন আছে, আমি সেখানে গেলাম না। লোকসঙ্গীতই একটা আলাদা বিষয়। সেখানে গাইতে গেলে, যেমন ভাওয়াইয়াতে গাইতে গেলে গলাকে ভাঙতে হয়। কেন? ওইখানে যেরকম পরিবেশে গাওয়া হতো, ধরো রংপুর কিংবা ওইসব অঞ্চলের যে ভাওয়াইয়া, গান গাইতে গেলে অটোমেটিক্যালি সেই মানে যারা গান গাইছেন তার গলাটা ভেঙে যেত। যেটা কিশোর কুমার অ্যাডপ্ট করেছিলেন ইউডলিং থেকে, যে রাশিয়ান। ওটা এখানেও কিন্তু এই ধরনের একটা, কিন্তু ফোকে ব্যাপারটা টোটালি অন্যরকম। হ্যাঁ, সেখানে ওই ইউডলিং এ তো অনেকটা পোর্শন থাকে, কিন্তু এখানে একবার ছোট্ট করে গলা ভাঙা, এটা কিন্তু একটা মস্ত বড় ব্যাপার থাকে, তাই না? ধরো, ও কি একবার আসিয়া সোনার সানমোর যাও দেখিয়া রে। এই যে দেখো, আমি কোথায় গলাটা ভাঙছি আর কোথায় ভাঙবো, আমার কিন্তু আগে থেকে এটা প্ল্যান রয়েছে, আমি জানি। এবং ওই ছোট্ট করে ভেঙে আবার আমি ফিরে আসবো, এটাই হচ্ছে। আমি তো দেখো, তবুও আমি একেবারে অরিজিনাল গানটা যেরকম হওয়া উচিত সেরকম আমি করতে পারবো। তাদের মাটির সঙ্গে যে সম্পর্ক, ওর ভাষা, সেই ভাষা এবং সেই উচ্চারণ অতটা আমরা পারবো না, কিন্তু তবুও চেষ্টা করি ওই বিষয়টা কতটা বজায় রাখতে পারি। সেটা আমি তখন তোমাকে বলছিলাম যে যখন এরকম কিছু অনুদিত হয় বা কিছু ইন্টারপ্রিটেশন আসে, সেটা যে ভাষায় হয়, এখন তুমি যখন একজন শহরের মানুষ সেই গানটা করতে চাচ্ছ, তুমি তোমার অভিজ্ঞতার কিছু ছোঁয়া কিন্তু সেখানে দেবে এবং সেটা গানটার একটা নতুন রূপ সৃষ্টি হয়। মানে একজন শিল্পী প্রতিনিয়ত আসলে সৃষ্টি করে যাচ্ছেন
করে যাচ্ছে। যেমন একজন সুস্রষ্টা তো সুর তৈরি করেন, যিনি কথা সাহিত্যিক বা কথা শিল্পী বা গীতিকার, তিনিও নতুন নতুন গান লিখছেন, কিন্তু একজন গায়ক বা প্রকৃত শিল্পীও কিন্তু আমার মনে হয় যে ইন্টারপ্রিটেশনের মাধ্যমেই চলতে থাকেন সবটা সময়। পুরো জীবনটা একটা গান এক্স্যাক্টলি, তুমি যখন একটা গান গাচ্ছ স্টেজে আজকে যেভাবে গাইলে, কালকে সেটা নাও হতে পারে, কারণ আমরা মানুষ, মানসিক একটা গড়ন আছে, প্রতিদিন তোমার সেরকম একই রকম ফিলিংস হবে না। কোনোদিন হয়তো সারাদিন এমন একটা সংবাদ তুমি পেয়েছো যেটা দুঃখের হতে পারে, তো সেটার পরে একটা অনুষ্ঠান এসছে, অ্যাভয়েড করার কোনো উপায় নেই, তো সেটার প্রতিফলন তোমার উপর থাকতে পারে গলায়, মানুষ হয়তো বুঝবে না কিন্তু তুমি ফিল করছো। আবার একটা আনন্দের দিন তোমার গানটা অন্যরকম হবে। আমার মনে হয় যে শিল্পীকে কোনোভাবে কোনো পরিস্থিতি যেন প্রভাবিত করতে না পারে। কঠিন ব্যাপার, যদিও খুব কঠিন, কিন্তু তুমি কোথাও একটা কমিটেড, এটা তোমাকে মানতে হবে। তুমি গান গাইতে গেছো বা তুমি কোনো জায়গায় কোনো বক্তৃতা দিতে গেছো, যে কোনো পরিপ্রেক্ষিতে গানের কাছে কমিটেড, শ্রোতার কাছে কমিটেড, হ্যাঁ, সেটা থাকবে এমনভাবে। ধরো একজন কমেডিয়ান যখন শো করে, ভাবো তো, তাকে তো নানা পরিস্থিতি তাকে যদি প্রভাবিত করে ফেলে, তাহলে তো পেশা ছেড়ে দিতে হবে একেবারে, আর কিছু করার নেই। কারণ ভাবো যে সে যে কাজটা করতে যাচ্ছে তার সঙ্গে পরিস্থিতি কিন্তু একেবারে অ্যাডভার্স কোনো সময়। আমার মনে হয় একটা প্রাসঙ্গিক কথা আসে, এটা দর্শকদের জন্য প্রাসঙ্গিক। আমরা যারা গান শুনি আমরা ভাবি যারা গান করেন, সঙ্গীত চর্চা করেন, কণ্ঠের চর্চা করেন, রেয়াজ করেন, কাজ শেষ, আর গানগুলো একটু স্মৃতিতে রাখেন, এতটুকু কাজ। কিন্তু পুরো জীবন ধরেই আমার মনে হয় একটা সাধনার ব্যাপার, শুধুমাত্র গান শেখা নয়, কণ্ঠের জন্য নয়, নিজেকে তৈরি করার একটা ব্যাপার, অন্যরকম একটা মানুষ হিসাবে। কারণ একটা শিল্পীর জগতই অন্যরকম, সে চিন্তাও করে অন্যভাবে। তো এই যে চিন্তা করার নানা রকম ধারা, নানা রকম দিক আছে, কিন্তু আমরা তোমার সাথে কথা বলার মাধ্যমে আমার মনে হয় দর্শকরা বুঝতে পারবেন যে শুধুমাত্র মাইকটা হাতে নিয়ে গান করলে শিল্পী হওয়া যায় না। অনেক কঠিন একটা ব্যাপার, অনেক চড়াই উতরাই এবং অনেক কিছু। তুমি যেটা বলছো যে এটা একটা কঠিন একটা চর্চা, একটা সাধনার ব্যাপার। গানের পাশাপাশি যে তুমি যখন যাচ্ছ, তোমার যে কমিটমেন্টটা গানের কাছে, সবার কথা ছেড়েই দিলাম, নিজের সাথে গানের যে কমিটমেন্টটা, সেটা অনেক বড় ব্যাপার। একটা সুর যদি তোমার স্টেজে বা যে কোনো সময় একটু কম লাগে, তোমার নিজের মধ্যে যে একটা কষ্টের ব্যাপার সৃষ্টি খুব খুব ঠিক না? খুব, হ্যাঁ, একেবারে। মানে যেমন ধরো প্রত্যেকটা, আমার তো মনে হয় আমি যখন স্টেজে যাই তখন আমার মনে হয় যে প্রত্যেকটা সুরের কাছে, প্রত্যেকটা নোটের কাছে আমি কমিটেড। আমাকে ঠিক সুরে গলাটাকে ফেলতে হবে, না হলে আমি নিজেই কিন্তু প্রধানত আমি নিজেকেই সমালোচনা করবো পরে যদি শুনতে পাই, বা একটা মন খারাপ লাগবে যে আমি তো ঠিক মতো করে আমি তার সঙ্গে সঠিক বিচারটা করলাম না, এটা কেন হলো। আমার কাছে মনে হয় এখন সঞ্জয়দা, দেখো তোমার যে জায়গায় এসছো তুমি, তোমার সেই অভিজ্ঞতা বলো এবং নিজেকে যেভাবে তৈরি করে নিচ্ছ প্রতিনিয়ত, এটা চলতেই থাকবে শেষ জীবন পর্যন্ত। এটা অনেক মূল্যবান, যারা তোমার সাথে কাজ করছে, তোমার কাছে শিখছে, বা তোমার আশেপাশেও যারা আছে, তো সেরকম তাদেরকে নিয়ে কী ভাবছো? তুমি তো এখানে আছো, তুমি বললে ইতিমধ্যে রবিকা নিয়ে কাজ করছো। রবিকাতে শুধু তুমি তাদের সন্তানদেরকে শেখাচ্ছ না, মা বাবা যারা আছে তারাও তোমার কাছে শেখে। ওই যে একটা ভাবনা যে যাতে ওই ছেলে মেয়েগুলো যখন ঘুরতে ফিরতে খেলতে খেলতেও যাতে শুনতে পায় যে মা গানের রেয়াজ করছে বা মা গানটার প্র্যাকটিস করছে, এই অনুশীলনটা তাদের মধ্যেও যাতে ঢুকে যায়। কাকে গান শেখাতে সহজ লাগে, ছোটদেরকে না বড়দেরকে? সবচেয়ে বড় আমার কিন্তু আমি সুবিধাও আছে অসুবিধাও আছে। হ্যাঁ, যদিও নিজে এইভাবে কখনো ভেবে দেখিনি, এখন তুমি বলছো যখন তখনই ভাবনাটা শুরু করলাম। কিন্তু তাও আমি বলবো যে ছোটদেরকে গান শেখানোটাই সবচেয়ে বেশি সুবিধের মনে হয়। এই যে দেখো, শিল্পীকে তো নানা অবস্থার মধ্যে দিয়ে যেতেই হয়, নিজেকে এস্টাবলিশ করার জন্য তাকে এরকমভাবে নানা কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, তবে ওইটাই কমিটমেন্টটা যেন ঠিক থাকে। তুমি নিয়ম অথবা রবিকা, তোমার প্রজেক্টগুলো, তুমি সেখানে তোমার সেই অভিজ্ঞতাকে কি কাজে লাগাচ্ছ সেভাবে করে, এবং তাদের মাঝখানে তুমি চেষ্টা করছো যে তারাও যাতে সেভাবে করে গড়ে ওঠে? ঠিকই, একদম সেইভাবেই চেষ্টা করছি। যেমন রবিকার একটা নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আমাদের অনেকগুলো অনুষ্ঠান রয়েছে। প্রধান অনুষ্ঠানটা একটা থাকে রবিকাঞ্জলি, হ্যাঁ, নামকরণটাও করেছি অঞ্জলি দেওয়ার, রবিকাঞ্জলি। হ্যাঁ, তো সেটা বছরে একটা হয়। তাছাড়াও রবিকার বেশ কিছু অনুষ্ঠান থাকে। তো রবিকাঞ্জলিতে পিওর ক্লাসিক্যাল মিউজিকও থাকছে, তার সঙ্গে আধুনিক
তার সঙ্গে হয়তো ছোটোখাটো একটু ফোকের রেফারেন্স এগুলো থাকলো। তো এখানে মানে ছোটো ছোটো শিল্পীরা তারা সুযোগ পাচ্ছে। আর নিয়ম আমার আর একটা সংস্থা যেখানে আমার বলতে পারো যে শিল্পীদের নিয়ে কাজ করতে ভাল লাগে। সেটা নানা দেশ বিদেশের শিল্পী, ইন্ডিয়া থেকে কখনো কখনো শিল্পীরা আসছেন, পিওর ক্লাসিক্যাল আর্টিস্টরাও তারা আসছেন, ফোক আর্টিস্টরা আসছেন। তাদেরকে নিয়ে এখানকার শিল্পীদের নিয়ে আমি কাজ করতে ভালোবাসি। আমার একটা জায়গায় একটা ইনস্টিটিউটের মতো যেখানে তারা শিখছে, যেখানে তৈরি হচ্ছে নতুন শিল্পী। আর নিয়ম হচ্ছে একটা অর্গানাইজেশন যারা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত বলতে পারো, তাদেরকে নিয়ে তুমি কাজ করছো। কারণ আমার একটা জিনিস মনে হয় কি জানো, শুধুমাত্র যারা দেশ বিদেশ থেকে আসবেন তাদেরকে নিয়েই যে প্রজেক্ট করব শুধু তাই নয়, আমি চাই যে এখানকার শিল্পীদের নিয়ে প্রজেক্ট করতে। কারণ হচ্ছে যে এখানকার শিল্পীদের সম্পর্কে মানুষ একটা কথা বলেন, ওরা হচ্ছে লোকাল আর্টিস্ট। এই কথাটা আমার খুব কানে লাগে, বুঝতে পেরেছো? তাহলে কলকাতার আর্টিস্টদের কি হবে? তারা তো লোকাল আর্টিস্ট। এক্স্যাক্টলি। তারা যারা আমি তো এটা বলতাম যে মাইকেল জ্যাকসনের বাড়ির সামনে একটা প্রোগ্রাম হচ্ছে, তাকে যখন সেখানে লোকাল আর্টিস্ট, মাইকেল জ্যাকসন এখানে লোকাল আর্টিস্ট, এটা তো হতে পারে না। মূল হচ্ছে যে স্থানীয় যেখানেই থাকুন না কেন, আর লোকাল আর্টিস্ট বললে না আমার কেন লোকাল ট্রেনের মতো মনে হয় শব্দটা। তুমি কিন্তু এখন লোকাল আর্টিস্ট, এখানে অনেকদিন তো তোমার। আমাকে এই শব্দটা কেউ যখন বলেন যে না আপনি না, তাহলে আমার দরকার নেই, এখানে যারা লোকাল নন তাদেরকেই বলে। এই যে তোমার চলার পথটা আমি বলবো, তুমি যেভাবে চিন্তা করো এবং যে প্রজেক্টগুলো নিয়ে চলছো, এটা অনেকটা কিন্তু তোমার একলার পথ। হ্যাঁ, যে তুমি একাই হেঁটে চলেছো সেই পথ ধরে। মাঝে মাঝে কি একা লাগে? না, আমার মনে হয় কি যে এই রূপায়ণগুলো করতে যে চেষ্টা করছি, যে প্রচেষ্টাটা, ওইখানেই আনন্দটা। এইটা ঠিক ওই শব্দ দিয়ে বলে ঠিক হবে না, বুঝতে পেরেছো? এটা বরং আমি গানে গানেই বলি। আজকের মতো দর্শক, সময়ের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অনুষ্ঠান শেষ করার সময় হয়ে গেছে। কিন্তু একটা চমৎকার সময় কাটালাম আমাদের গানওয়ালা সঞ্জয়দের বাসায়, তার সাথে এই চমৎকার পরিবেশে, ফোঁটা ফোঁটা বৃষ্টি, মেঘলা আকাশ, চারপাশের শব্দ। কিন্তু আপনারা সাথে ছিলেন এবং ধৈর্য ধরে সব কিছুর মাঝেও আমার মনে হয় যে উপভোগ করেছেন আমাদের আলাপ, গান, সব কিছুই। তো আজকের মতো বিদায় নিয়ে নিতে হবে, কিন্তু আমাদের গানওয়ালা সঞ্জয় দে আমাদেরকে আজকে শেষ গানটি শোনাবেন, তার পছন্দের একটি গান, এবং সেই গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব এবং সবাই বাড়ি ফিরে যাব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তুমি আমায় বললে আজকের দিনের শেষ গানটা শোনাতে, আর তার কিছুক্ষণ আগেই তুমি একটা কথা বলছিলে যে এই একলা চলার পথটা কতখানি আকর্ষণীয় বা কতটা বন্ধুর পথ। আমার মনে হয় যে এই প্রসঙ্গে ওই একটা গান সব মানুষকে, সমস্ত মানুষকে মনে হয় যে এই একটা গান ভীষণভাবে উৎসাহ যোগায়। সেটা হলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে আপন মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়,
তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ও গানলা আরেকটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই।